উনি এগুলো করতে হচ্ছে বাধ্য এবং হচ্ছে উনি করতে আগ্রহী। সো এই পুরা প্রক্রিয়াতে ডক্টর ইউনূস তার এই এন্টায়ার এই নোবেল বিজয় থেকে শুরু করে বাকি তার যত অ্যাচিভমেন্ট গুলা তারা যাকে প্রিপেয়ার করেছে, দিস ইজ মানে নাও হিজ টাইম টু পে ব্যাক। সো তাকে পে ব্যাক করতেই হইতো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, দেখেন ডক্টর ইউনূস নিজে আপনার ক্ষমতা দখলের পরে এত ব্যক্তিগতভাবে হচ্ছে নিজেকে এত বেনিফিটেড করেছে, তো ওনার আসলে হচ্ছে ওই মোরাল রাইটটাও নাই যখন এই ধরনের মানে অ্যাপ্রোচ নিয়ে কেউ হচ্ছে সামনে আসে সেটাকে হচ্ছে ডিনাই করা, এবং এটা উনি চানও না, কারণ আলটিমেটলি উনি বাংলাদেশে থাকবেন না। সো তার ফিউচার সিকিউর করার জন্য আপনার যে যারকে যা যা দেওয়া দরকার উনি দিয়ে যাচ্ছেন না, একটা বড় বিষয় হচ্ছে এইটা। আর নাম্বার টু হচ্ছে যে ক্ষমতা দীর্ঘায়িত করার যে বিষয়টা, সেটা কিন্তু শুধুমাত্র এই চুক্তিগুলোর মাধ্যমে না। আপনি দেখেন যে কথিত রেফারেন্ডামকে সামনে আনা হয়েছে, সেই রেফারেন্ডাম দিয়ে যদি হচ্ছে আপনার ইএসকে মানে হাকে জয়যুক্ত করানো হয়, তাহলে পরবর্তীতে বাংলাদেশের শাসন ব্যবস্থার যে আমূল পরিবর্তন আনা হবে, সংবিধানকে যেভাবে বাতিল করে দেওয়া হবে, সেই বাংলাদেশে কিন্তু কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষেই আলটিমেটলি এই ধরনের চুক্তি বলেন, বৈদেশিক বা বিদেশিদের সাথে যে ধরনের চুক্তি করা হয়েছে, একটা থেকেও বের হয়ে আসার সুযোগ হবে না। বাংলাদেশে এটা ব্যানানি রিপাবলিকে পরিণত হবে। যে পার্লামেন্টই হোক না কেন সেটা একটা হ্যাং পার্লামেন্ট হবে, ঝুলন্ত পার্লামেন্ট হবে, এবং সেখানে সবসময়ই এই এক্সটার্নাল স্টেক হোল্ডার গুলা তাদের ইনফ্লুয়েন্স আইদার গভর্নমেন্ট পার্টি অথবা অপোজিট পার্টিকে দিয়ে হচ্ছে তাদের ইনফ্লুয়েন্স বজায় রাখতে পারবে। সো এটা আসলে হচ্ছে একটা লং টার্ম প্ল্যান্ড নীল নকশা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে 2024-এর আগস্টে ক্ষমতা গ্রহণের পরপরই তার 650 কোটি টাকার কর মওকুফ করিয়ে নেওয়া থেকে শুরু করে নিজের গ্রামীণ ব্যবসা বাণিজ্য যে অনেকভাবে প্রসারিত করেছেন, অনেক রকম প্রতিষ্ঠানের নতুন করে লাইসেন্স নিয়েছেন, সেসব তো একরকম জানা কথাই। তার বাইরে তিনি যখন এখন ক্ষমতা ছেড়ে যাচ্ছেন বলে বলছেন, অন্তত মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যদি হয়, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে পেছন ফিরে তাকালে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল বন্দর বিভিন্ন বিদেশি সংস্থার হাতে দিয়ে দিয়েছেন তিনি। বোয়িং কিনেছেন, চীনের সঙ্গে সামরিক অস্ত্রশস্ত্র কিনেছেন, ড্রোন কারখানা স্থাপন করেছেন। আবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এমন একটা চুক্তি করেছেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যে চুক্তিতে কি শর্ত আছে সেটা এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ব্যবসায়িক কোনো পক্ষকে তারা অবগত করেন নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন গোপন চুক্তি নাকি প্রকাশ করবার উপায় নাই। এই চুক্তির কিছু অংশ হাতে এসেছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক, সাবেক গোয়েন্দা কর্মকর্তা আমিনুল হক পলাশের। আমিনুল হক পলাশ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এর বিস্তারিত লিখেছেনও। আপনাকে স্বাগত জানাই আমিনুল হক পলাশ, তিনি এখন আমার সঙ্গে আছেন। আমিনুল হক পলাশ, আপনি সিএনএন নিউজ 18-এ যে লেখাটা লিখেছেন, মানে দেশ তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, মানে তিনি ব্যক্তিগত প্রজেক্ট হিসেবে, প্রকল্প হিসেবে বাংলাদেশটাকে ব্যবহার করেছেন। মানে দেশটা কারো বাপের নয় এই স্লোগান দিয়ে মানে আন্দোলনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হলো, তারা একদম বাপের সম্পত্তির মতো ইচ্ছা মতো বেচা বিক্রি করেছে। আপনার কাছে কিছু কাগজও এসেছে। সবচেয়ে ইন্টারেস্টিং, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে এনডিএটা স্বাক্ষরিত হয়েছে এত গোপন, সেটার 20 পাতা আপনার হাতে এসেছে। কি দেখলেন? যুক্তরাষ্ট্রকে আমরা কি কথা দিয়ে এসেছি, মানে ইউনূস সরকার কি কথা দিয়েছে? ধন্যবাদ আপু। আপু যেমনটা বলছিলেন যে বিগত প্রায় 1.5 বছরের উপর সময় ধরে ডক্টর ইউনূস বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে আছেন, এবং খুব সুন্দরভাবে বলেছেন যে দেশটা কারো বাপের নয় এই স্লোগান দিয়ে আলটিমেটলি ডক্টর ইউনূস দেশটা তার নিজের করে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে আসলে হচ্ছে এই দেশের দখল করেছিলেন। সেটা যদি আপনি তার শুরুর দিকে কাজ দেখেন, মানে উনি ক্ষমতা গ্রহণের আগেই তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় বাতিল করেছেন, তার পরবর্তীতে তার গ্রামীণ কোম্পানির নামে যে বিভিন্ন ধরনের বেনিফিট নিয়েছেন সেটা তো হচ্ছে আলোচিত, সেই পয়েন্টে আমি গেলাম না। কিন্তু এটা ধরেন শুধুমাত্র ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস বেনিফিটেড হয়েছেন তার ক্ষমতার চেয়ারটাকে ব্যবহার করে, এটা হলেও একটা পর্যায় পর্যন্ত ধরেন মেনে নেওয়া যেত যে আচ্ছা একটা মানুষ একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছে, সেটার ক্ষমতা করে তার ব্যক্তিগত বা তার আশেপাশের মানুষজনকে একটা সার্টেন লেভেলের বেনিফিট দিয়েছে। কিন্তু উনি যে কাজটা করেছে যে বাংলাদেশকে আসলে লং টার্মের জন্য ক্রিপল ডাউন করে যাচ্ছে, যেটার মানে খেসারত যদি বলি যে বাংলাদেশকে লম্বা সময় দিতে হবে। আপনি এনডিএর কথা বলছিলেন, দুঃখজনক হলেও সত্য যে এই এনডিএ যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা স্বাক্ষর করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা নিয়ে কিন্তু আদতে বাংলাদেশের
সচেতন সমাজও তেমন ভাবে আলোচনা করে নাই। মানে যেহেতু বিষয়টা এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা মানুষজনের হাতে বা পাবলিকলি জানার সুযোগ কম, কিন্তু এনবিআর থেকেই কিন্তু এটার একটা হচ্ছে কপি হচ্ছে বের হয়েছিল। এনবিআরই কোনো একজন দেশপ্রেমিক কর্মকর্তা সেটা উনি হচ্ছে দিয়েছিলেন, যার কারণে কিন্তু তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। সন্দেহর ভিত্তিতে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। এখন আমি যদি খুব শর্টলি এই এনডিএর বিষয়টাতে আসি, দেখেন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটাতে যে কাজটা করা হয়েছে, এটা 20 পাতার একটা হচ্ছে আপনার ডকুমেন্ট। আপনি যদি পড়েন, আমি আপনাকে পাঠাবো পরবর্তীতে। এই 20 পাতার একটা লাইনেও এমন কোনো কথা নাই যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করার কারণে বাংলাদেশ কি বেনিফিট পাবে। রেদার দেন এটার প্রতিটা পরতে পরতে আছে যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি ধরনের হচ্ছে আপনার কি কি অফার করবে। এবং এই এনডিএর প্রেক্ষাপটটা কি, যে রিসিপ্রোকাল ট্যাক্স ট্রাম্প প্রশাসন হচ্ছে আরোপ করেছিল বিশ্বের বিভিন্ন দেশের উপরে, তার ভিত্তিতে এই একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা একটা ব্যবসায়িক চুক্তি করে সেই ট্যাক্সটা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। এখন এই রেসিপ্রোকাল ট্যাক্সটা কিন্তু বিশ্বের সকল কান্ট্রির সাথেই আপনার হচ্ছে উপরই আরোপ করা হয়েছিল। কোনো কান্ট্রি কিন্তু আপনার এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করার প্রয়োজন হয় নাই। তারা তাদের ব্যবসায়িক স্টেক হোল্ডারের সাথে কথা বলেছে। আমি যদি উদাহরণ হিসেবে বলতে পারি, মালয়েশিয়ায় পার্লামেন্ট নিয়ে এটা ডিবেট হয়েছে যে তারা কিভাবে এই রিসিপ্রোকাল ট্যাক্সটাকে অ্যাড্রেস করবে, কোন কোন জিনিসে তারা হচ্ছে ছাড় দিতে পারবে বা আমেরিকার সাথে নেগোসিয়েশন করতে পারবে। তো বাকি সকল কান্ট্রি আপনি দেখেন, খুবই রিসেন্টলি হচ্ছে ইন্ডিয়াও কিন্তু হচ্ছে এই আপনার তাদের রিসিপ্রোকাল ট্যাক্সটা যেটা একসময় 50% গিয়ে পৌঁছেছিল, সেটা 18% নামে এসেছে। অর্থাৎ এটা অল অ্যাবাউট দেয়ার নেগোসিয়েশন ক্যাপাসিটি। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, খুব অদ্ভুত ভাবে বাংলাদেশের ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে যে স্টেক হোল্ডার, যেহেতু এটা অসাংবাদিক সংবাদ এবং মানুষজনের ম্যান্ডেট নাই, তাদের তো সাধারণ জনগণের এখানে মতামত দেওয়ার তো কোনো সুযোগই নাই, কিন্তু অ্যাটলিস্ট ব্যবসায়িক যে স্টেক হোল্ডার তাদের সাথেও কিন্তু কোনো ধরনের আলোচনা করা হয় নাই। এখানে শুরু থেকে যে মিথ্যাচারটা করা হয়েছে, বলা হয়েছে যে এনডিএ করলে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হতে পারে, চুক্তি থেকে বের হয়ে যেতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কেমুফ্লেজ বা মিথ্যাচার করা হয়েছে। বাট বাস্তবতা হচ্ছে যে কোনো চুক্তি স্বাক্ষরের সময়ে এনডিএটা বেসিক্যালি এই কারণে করা হয় যে চুক্তিকালীন সময়টাতে, আলোচনার সময়টাতে, যে এই চুক্তির বিষয়বস্তু যেন বাইরে না আসে, চুক্তিটার আপনার হচ্ছে গোপনীয়তা রক্ষার সাথে। কিন্তু যখন চুক্তিটা হয়ে যায়, স্বভাবতই আপনি দেশের স্বার্থ নিয়ে চুক্তি করছেন, দেশের মানুষকে জানাবেন না, তো সেটা কিন্তু জানানো হয় নাই। সো এই যে এনডিএটার সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু স্পেসিফিক কোন হচ্ছে আপনার বিজনেস এলিমেন্ট নিয়ে আলোচনা করা হয় নাই। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে যে আমাদের ট্রেড ডিফিসিট আছে আমেরিকার সাথে, ওকে তুমি ট্রেড তোমার হচ্ছে ডিফিসিটটাকে কমিয়ে নিয়ে এসো, ধরো 8 বিলিয়ন আছে, এটাকে তুমি 5 বিলিয়নে নিয়ে আসো, আমি পরিমাণটা কমিয়ে দিচ্ছি। বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটা পরতে পরতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যে খাতগুলা রয়েছে, আমি যদি একদম শুরু থেকে ধরি, আমাদের কৃষি বলেন, আমাদের আপনার হচ্ছে ডিফেন্স রিলেটেড বা সিকিউরিটি রিলেটেড যে ইস্যুগুলো আছে সেটা বলেন, আমাদের যে সম্ভাবনাময় খাত আছে, ধরেন ফার্মাসিউটিক্যালস বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, আপনার হচ্ছে আমাদের জাহাজ শিল্প বলেন, এই প্রত্যেকটা বিষয় এখানে অ্যাড্রেস করা হয়েছে। ইভেন ধরেন হচ্ছে আমাদের যে গভীর সমুদ্র বন্দরে ফিশিং করতে হলে সেটা কোন ক্যাপাসিটিতে করতে হবে, কোন রেগুলেশন মেনটেন করে করতে হবে, এই জিনিসগুলো এখানে ইনকর্পোরেট করা হয়েছে। এখানে লেবার লকে হচ্ছে অ্যামেন্ড করার কথা বলা হয়েছে, এবং অলরেডি কিন্তু এই অ্যামেন্ডমেন্ট গুলো শুরু হয়ে গিয়েছে। এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল 13 জুন 2025 সালে। সো এই চুক্তির যে শর্তগুলো ছিল, বাংলাদেশে কিন্তু এই শর্তগুলা এই ইউনুস প্রশাসন নীরবে, কিছু কিছু ক্ষেত্রে সরবে, তার খুব অল্প অংশই আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, কিন্তু এগুলোর বাস্তবায়ন শুরু করে দিচ্ছে। যে আমি যদি এখানে একটা এক্সাম্পল হিসেবে বলি, এখানে লেবার লতে যে ধরনের অ্যামেন্ডমেন্ট করার কথা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ধরেন আপনার 10 জন শ্রমিকের সমন্বয়ে কোনো একটা জায়গাতে হচ্ছে ট্রেড ইউনিয়ন করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ ট্রেড ইউনিয়ন করাটাকে খুব ইজি করা হয়েছে। তো ট্রেড ইউনিয়ন করাটাতে ইজি করার মাধ্যমে সমস্যাটা কোন জায়গায়? আপনি জানেন যে বাংলাদেশের অবভিয়াসলি শ্রমিকদের অধিকার খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একই সাথে এই ট্রেড ইউনিয়নটাকে কিন্তু অনেক সময় ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তাদের কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোর উপর হচ্ছে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে। সো এই কাজগুলা, এই অ্যামেন্ডমেন্ট গুলা কিন্তু হচ্ছে অলরেডি হয়ে গেছে। এখন ধরেন একটা প্রতিষ্ঠানে 1000 শ্রমিক আছে, 10 জন মিলে মনে করলো যে আমার আজকে একটা ট্রেড ইউনিয়ন করা উচিত, আমাদের হচ্ছে 10টা দাবি নেওয়া উচিত, দাবি না মানলে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া উচিত। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানের লিমিটেড কিছু মানুষকে আপনার নিয়ন্ত্রণ করতে পারেন বা কনভিন্স করতে পারেন, তাহলে আপনি ওই প্রতিষ্ঠানকে ক্রিপল ডাউন করতে পারবেন। সো দেখেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের এই ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা আসতে যাচ্ছে। সো
ইন জেনারেল এটা নিয়ে আমার ব্যক্তিগত দুঃখবোধের জায়গাটা হচ্ছে এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, গণমাধ্যমে তো হওয়ার সুযোগই নাই, বাট সচেতন না, যারা বিভিন্ন কারণ বাংলাদেশে গণমাধ্যম তো জানে নাই আমিনুল হক পলাশ, মানে কাউকে তো জানানো হয় নাই, এমনকি ইউনূসের এত ক্লোজ বন্ধু দেবপ্রিয় ভট্টাচার্য, হ্যাঁ মানে শ্বেতপত্র উৎপাদনকারী, তো সেই অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যও কিন্তু দুঃখ করে বলেছেন যে জীবনে নাকি এমন অ্যাগ্রিমেন্ট দুই দেশের মধ্যে তারা আগে দেখেন নাই বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে এসে কোনো কিছুই জানানো যাচ্ছে না, এত গোপন চুক্তি। কিন্তু সেইটা গোপন কথা গোপনই রয়ে গেছে, বরং গণমাধ্যমে জেনে আমরা জানতে পারছিলাম বোয়িং কিনেছে, 25টা বোয়িং কেনা হচ্ছে, সেটা কোনো দরকার ছিল না, কেনা হচ্ছে আমেরিকাকে খুশি করতে, উচ্চ মূল্যে $100-150 বোধহয় এক এক টনে না বেশি দিয়ে বোধহয় গম কেনা হচ্ছে, কম কেনা হচ্ছে, সেগুলো রাইট। শুনেছিলাম। কিন্তু মানে আপনি তো এর চেয়ে গুরুতর সব জায়গা নিয়ে এসেছেন, কৃষি, শিপিং, তারপরে এই যে লেবার লতে এমন পরিবর্তনের কথা বলছেন। আপু কৃষির ক্ষেত্রে কিন্তু কৃষি উপদেষ্টা নিজে বলেছে যে বাংলাদেশের কৃষির উপরে হচ্ছে আহ, বিদেশি শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করতে চায়, একদম কোট করে বলেছে। কিন্তু এই অন্তর্বর্তী সরকার কৃষি উপদেষ্টাই কিন্তু বলেছে এই জিনিসটা। আপনি ফিশারিজ, আমাদের গভীর সমুদ্র বন্দর থেকে মানে মাছ আহরণের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নিতে হবে, এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দেখেন, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বাইরে আমাদের দুইটা ইন্ডাস্ট্রি খুবই ভালো করছে। সেটা একটা বলা যাচ্ছে যে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি খুবই গ্রোয়িং ইন্ডাস্ট্রি, আমরা প্রায় বিশ্বের 100-র বেশি দেশে হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল বা মেডিসিন রপ্তানি করে থাকি। এবং 2 নাম্বার হচ্ছে জাহাজ শিল্প, যেটা হচ্ছে গ্রাজুয়ালি বিল্ড আপ